বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, তোমাদের আজকে আমরা এখন যেটা শুরু করব, মূলত যে চ্যাপ্টারটার নামটাই হচ্ছে প্লান্ট অ্যাসেট অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। প্লান্ট অ্যাসেট অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। তো এই প্লান্ট বলতে সাধারণত স্থাপনাকে বোঝাচ্ছে, যেমন বিল্ডিং, দালান, কি বলে, কোনো স্থাপনা, এই সকলগুলো। আর ন্যাচারাল রিসোর্স বলতে বোঝাচ্ছে প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ, তো আমরা প্রথমে এখানে যে প্রাকৃতিক সম্পত্তিগুলো আছে, প্রাকৃতিক সম্পদ আলোচনা করার অনেক আছে, বুঝছো, কিন্তু আমরা তো আসলে এই মুহূর্তে এত আলোচনা করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমরা ঠিক সেইগুলোই আলোচনা করব, এবং সেই বিষয়গুলোই লিখে দিব। তোমরা এইগুলো বাসায় একটু দেখবে, দেখে হ্যাঁ কাজ অবশ্যই। করবে। তো প্রথমে আমি বলি, আমরা যেটা করব, একটা এই অধ্যায়ে আলোচনা তো দুটা অংশ, একটা স্থায়ী সম্পত্তি আর একটা অস্পর্শনীয় বা অস্পর্শনীয় সম্পত্তি, আর একটা স্পর্শনীয় সম্পত্তি। তো এই স্থায়ী সম্পত্তির কিছু জাবেদা এই বইতে দেয়া আছে, এখানে কিন্তু দেয়া আছে। এখন যদি তোমরা বলো যে স্যার, যেহেতু দেয়া আছে শুধু এটাই আলোচনা করেন, তাও হবে। আবার যদি বলো যে না স্যার, একটু আপনার মতো করে দেন, তাতেও দেয়া যেতে পারে। কি করব বলো? আপনার মতো করে দেন। ঠিক আছে, তবে কথাগুলো প্রায় একই আসবে, বুঝছো। দেখি তো আগে এরা কিভাবে দিয়েছে তোমার বইতে। উম, অনেক জাবেদা করছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমার মতো করে দিই। লেখো, স্থায়ী সম্পত্তির অপচয় সংক্রান্ত জাবেদা। স্যার এটা মিলেনিয়াম পাবলিকেশন বইয়ের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর স্যার হ্যাঁ, কত পেজ এটা বুঝতেছি না তো। পেজ নাম্বার আছে হলো এটা কি প্রথম অধ্যায়? দ্বিতীয় অধ্যায়, 60 পেজ। দ্বিতীয় অধ্যায় এটা? হুম হুম হুম, তোমাদের করা টরা আছে নাকি? স্থায়ী সম্পত্তির অবচয় ধার্যের নমুনা জাবেদা। নমুনা জাবেদা। ইয়া, সুইটির কি এই অ্যাকাউন্টিং এও খারাপ আছে রেজাল্ট? অ্যাকাউন্টিং আর বিজনেস ম্যাথ। ঠিক আছে, তাহলে তো তোমার এটা দরকার। তাহলে দেখো, বিজনেস ম্যাথ আমরা করলাম কিছুক্ষণ আগে স্যার। হ্যাঁ, ও তো ছিল না তখন, ওকে গ্রুপেই দেয়া হয়েছিল না। তো দেখো, প্রথমে স্থায়ী সম্পত্তি তো আমরা ক্রয় করব, ব্যবসা করতে গেলে একটা স্থায়ী সম্পত্তি কেনা হবে না? জি স্যার। কেনার সময় তো আমাদের একটা জাবেদা আছে, একটু যদি তোমরা লিখে নাও ভালো হয়। অবশ্যই। সম্পত্তি ক্রয় করা হলে, স্থায়ী সম্পত্তি যদি তুমি ক্রয় করো, তাহলে সেই ক্রয় করা হলে তার কি জাবেদাটা হবে। সম্পত্তি যদি তুমি কিনো, সেটা যে সম্পত্তি তুমি কিনো না কেন, তাহলে সম্পত্তি কিনলে সেই সম্পত্তিটা বেড়ে যাবে। তাই সম্পত্তিকে আমরা ডেবিট করব, জাবেদায় লিখবো অ্যাসেট ডেবিট। আর সেই সম্পত্তি যদি নগদে কিনো, তাহলে ক্যাশ ডেবিট হবে। চেকের মাধ্যমে কিনলে ব্যাংক ডেবিট হবে। বাকিতে কিনলে একটু সংক্ষেপে দিলাম, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। আবার যদি তুমি নোট ইস্যু করো, তাহলে নোটস পেয়েবলটা কি হবে? ক্রেডিট হবে। বুঝতে পেরেছো? আর এটার জন্য তোমার ব্যাখ্যা লিখতে হবে, যে যে সম্পত্তিটা কিনবা, এটা ড্যাশ দিলাম, পারচেসড ইন ক্যাশ। পারচেসড ইন ক্যাশও হতে পারে, অন অ্যাকাউন্টও হতে পারে, যা আসবে সেটা লিখে দিব। এখন বিষয় হলো, তুমি যখন সম্পত্তিটা কিনলে, তোমার তো শুধু সম্পত্তি কেনার মধ্যে দিয়েই কথা না। ওই সম্পত্তিটা কেনার পর তোমার কি করতে হবে বলো তো? ওই সম্পত্তিটা ব্যবহার করবে। আচ্ছা, না, কিনে আনবা, কিনে আনার জন্য তোমাকে কিছু খরচও দিতে হয় অনেক সময়। সেটা হতে পারে ক্রয় পরিবহন। ওই সম্পত্তিটা তুমি বহন করে আনলে ক্রয় পরিবহন হতে পারে, দেয়া লাগতে পারে। তো ক্রয় পরিবহন দেয়া লাগতে পারে, অথবা আমদানি শুল্ক দেয়া লাগতে পারে। হ্যাঁ, আমদানি শুল্ক দেয়া লাগতে পারে। তারপরে তোমার দেয়া লাগতে পারে হলো সংস্থাপন মজুরি। হ্যাঁ,
সংস্থাপন মজুরি, এটা ছাড়াও যদি কোনো প্রত্যক্ষ খরচ থাকে ও অন্যান্য মজুরির জন্য বা অন্যান্য খরচের জন্য। তুমি সম্পত্তি কেনার পরে কিন্তু সেই সম্পত্তির একটা খরচ আছে, সেই খরচের জন্য একটা জাবেদা হবে। জাবেদাটা কি হবে? একই জাবেদাই হবে, অ্যাসেটস ডেবিট হবে, অর্থাৎ যে সম্পত্তি কিনবা সেটা ডেবিট, আর যদি এটা নগদে দাও তাহলে ক্যাশ ক্রেডিট, আর যদি বাকি থাকে না ব্যাংকের সাহায্যে দাও তাহলে হবে ব্যাংক ক্রেডিট, আর যদি ওটা বাকিতে থাকে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, আর যদি নোটস পেয়েবল দিয়ে দাও ইস্যু করো তাহলে তার জন্য হবে নোটস পেয়েবল ক্রেডিট। অর্থাৎ এখানে 1 এবং 2 নম্বর জাবেদার আলাদা কোনো কিছু নাই। তাহলে তুমি বছরের শুরুতে সম্পত্তি কিনলা বা যখন সম্পত্তি কেনার পরে সেটা ক্রয় পরিবহন করে তোমার বাসায় নিয়ে আসলা, নিয়ে আসার পর ওই সম্পত্তিটা তো তুমি ব্যবহার করবা নাকি ব্যবহার করবা না? করব। আচ্ছা, তাহলে ওই সম্পত্তিটা যখন তুমি ব্যবহার করবা, ব্যবহার করার ফলে তোমার একটা নির্দিষ্ট সময় শেষে ওই সম্পত্তির কি হবে বলতো? মূল্য হ্রাস পেয়ে যাবে ব্যবহারজনিত কারণে বা সময়ে অতিক্রান্ত হওয়ার কারণে। আর এই সময় অতিক্রান্ত হওয়া বা ব্যবহারজনিত কারণে সম্পত্তির মূল্য কমে যাওয়া যেটা, সেটাকে বলা হয় অবচয় বা ডেপ্রিসিয়েশন। আর এই অবচয় বা ডেপ্রিসিয়েশন এর একটা জাবেদা দিতে হবে। তাহলে আমরা লিখি যে সময় শেষে, সময় বলতে সাধারণত বছরই বোঝায় এটাকে, বছর শেষে সম্পত্তির অবচয় ধার্যের জন্য, বছর শেষে সম্পত্তির অবচয় হবে সেই অবচয় ধার্যের জন্য। তাহলে বছর শেষে যখন তুমি সম্পত্তির অবচয় ধার্য করবা তাহলে সেই ক্ষেত্রে তোমার জাবেদাটা কি হবে? অবচয়ের জাবেদা এটা তোমরা সবাই জানো, ডিপ্রিসিয়েশন নাম দিয়ে অ্যাসেট ডেবিট, অর্থাৎ যে সম্পত্তির অবচয় হবে তার নাম দিবা, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন তারপরে টার্ম দিয়ে সেটার কি লিখবা? অ্যাসেটস কে ক্রেডিট করলা। তাহলে তুমি সম্পত্তি কিনলা, বছর শেষে সম্পত্তির অবচয়ের ধার্যের পরিবহন খরচ দিলা, তারপরে বছর শেষে সম্পত্তির অবচয় ধার্যের জাবেদা দিবে। এখন বিষয়, এই অবচয় কিন্তু একটা ব্যয়, আর তোমরা জানো যে কোনো ব্যয়কে বছর শেষে আয় বিবরণীতে স্থানান্তর করতে হবে এবং মাস্ট অবশ্যই করতে হবে। তাহলে এখন লিখবো অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তরের জন্য, আয় বিবরণীতে স্থানান্তরের জন্য সের জাবেদা দিতে হয়, সের জাবেদা অবশ্যই দিতে হবে। 3 নাম্বারটা হলে 4 নাম্বার অবশ্যই দিতে হবে। বুঝতে পেরেছ? তাহলে সেই জাবেদাটা কি হবে? সেই জাবেদাটা হবে ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম সামারি ডেবিট, ইনকাম স্টেটমেন্ট ডেবিট, আর ওই যে উপরে দেখো ডিপ্রিসিয়েশনটা ডেবিট করছে যেটা, সেটা ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস অ্যাসেটস হবে ক্রেডিট। তাহলে খেয়াল করো, মাজাহারুল জয়েন করলো। তাহলে দেখো আমাদের এখানে আমরা এখন যা করলাম সেটা কি হলো? প্রথমে সম্পত্তি কিনলাম, তারপরে পরিবহন খরচ দিলাম, তারপরে অবচয় হলো, অবচয়ের জাবেদা দিলাম, তারপরে অর্থাৎ এই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তরের জন্য 4 নাম্বার জাবেদা অবশ্যই দিতে হবে। আমাদের যেমন খাবার খাওয়ার পরে প্লেটে হাত ধুতেই হবে, এটার বলার কোনো অবকাশ থাকে না। তো ঠিক একইভাবে এই অবচয়ের জাবেদা যখনই হবে ওই একই তারিখে অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তরের জন্য আমরা একটা জাবেদা দিয়ে দিব। এই জাবেদাগুলো হচ্ছে প্রথম বছরের জন্য, বুঝছো? এখানে একটা কথা লিখবো আমি, নোট,
নোট দিয়ে এখানে লিখবো উক্ত জাবেদা সমূহ প্রথম বছরের জন্য। উক্ত জাবেদা সমূহ প্রথম বছরের জন্য। পরবর্তী বছরগুলোতে যদি বই তো এভাবে পাবে না, বইয়ের পাতা উল্টায় লাভ নাই। পরবর্তী বছরগুলোতে যদি সম্পত্তি ক্রয় বিক্রয় না হয়ে থাকে, ক্রয় বিক্রয় না হয়ে থাকে, তাহলে উপরের 3 ও 4 নং জাবেদা দিতে হবে। 4 নং জাবেদা দিতে হবে। এখন তুমি প্রথম বছরে তুমি সম্পত্তি কিনছো, ব্যবহার করছো, ব্যাস কেনার ফলে কেনার জাবেদা দিছো, ব্যবহারের ফলে অবচয়ের জাবেদা দিয়ে ও অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করে দিলাম। এখন বিষয়, পরবর্তী একটা সম্পত্তি তো তুমি ওই বছরেই ওটাকে ফেলে দিবে না, ওটা রেখে দিবে পরবর্তী বছরগুলোর জন্য। কারণ পরের বছরে তুমি সম্পত্তি কিনো নাই, কিন্তু আগের বছরের সম্পত্তিটা তো তুমি ব্যবহার করবা, তাহলে অবচয় হবে, তখন শুধু 3 আর 4 নাম্বার জাবেদাটা দিলেই হবে। এখন প্রশ্ন হলো যে যদি তোমরা কোনো কারণে এই সম্পত্তিটা কিছু অংশ বা সম্পত্তির পুরো অংশ যদি কি করো, বিক্রি করো, তাহলে সেটাই এখন আমরা লিখব। সম্পত্তি বিক্রি করা হলে এখানে আমি একটা জাবেদার মধ্যে সব ছাড়বো। সম্পত্তি কি করা হলে, বিক্রয় করা হলে। সম্পত্তি বিক্রয় করা হলে, আচ্ছা সম্পত্তিটাকে যদি তুমি বিক্রি করতে চাও, সম্পত্তি কেনার সময় তুমি অ্যাসেট ডেবিট করো আর ক্যাশকে ক্রেডিট করো। আমরা ধরে নিলাম নগদেই তুমি বিক্রি করতেছো, ক্যাশ ডেবিট, চেকের মাধ্যমে হলে ব্যাংক ডেবিট, আর বাকিতে বিক্রি করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, তাই না? আর নোটের সাহায্যে বিক্রি করলে নোটস রিসিভেবল হবে ডেবিট। তবে সাধারণত ক্যাশ আর ব্যাংকটাই এ যাবৎ থাকে, এটা হবে ডেবিট। আচ্ছা সম্পত্তি তুমি এটা বিক্রি করে দিলা, দেখো, আচ্ছা সম্পত্তি বিক্রি করে দিলে তাহলে ক্যাশ ডেবিট হলো। আর যে সম্পত্তিটা তুমি বিক্রি করে দিচ্ছ, আগেই লিখবা না, এই 5 নাম্বার পরে লিখবা, তাহলে সেই সম্পত্তি চলে যাবে তোমার কাছে থেকে, তাহলে সেই সম্পত্তিটা তখন তোমার কি হবে বলো তো, ক্রেডিট হবে। এখন যদি আরেকটা জিনিস এখানে ডেবিট হবে, সেটা হলো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন যেটা দিয়ে টান দিয়ে অ্যাসেট লিখে এটা ডেবিট লিখলাম। এখন এই সম্পত্তিটা যদি লাভ লস কোনোটাই না হয়, বুঝছো, তাহলে ক্যাশ ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ডেবিট আর অ্যাসেট ক্রেডিট হবে। আর যদি লাভ হয় তাহলে লিখতে হবে গেইন অন সেল অফ অ্যাসেট ক্রেডিট, গেইন অন, এটা অন সেলস অফ অ্যাসেটস হবে ক্রেডিট, দাগ দিয়ে দিলাম, এটা ক্রেডিট। তবে এখানে একটা কথা আছে, সেটা হলো যে যদি লাভ হয় তবেই তো হবে নাকি, তাহলে এখানে লিখে দিলাম যদি লাভ হয় তখন এইটা আসবে। আর যদি ক্ষতি হয় তাহলে এই যে এখানে লিখে দিব ডেবিটে লস অন সেলস অফ অ্যাসেটস, হ্যাঁ, সেলস অফ অ্যাসেট লিখে এটা হবে ডেবিট। তাহলে আমরা এখানে থেকে জানতে পারলাম যদি লাভ লস কোনোটাই না হয় তাহলে এইটা জাবেদা হবে, এটা আর এটা। আর একই অঙ্কে তো লাভ লস দুটো একসাথে হতে পারে না, তাহলে কখনো লাভ হলে শুধু গেইন থাকবে, তখন লস অন সেল অফ অ্যাসেট থাকবে না, আর লস হলে শুধুমাত্র লস অন সেল অফ অ্যাসেট ডেবিট থাকবে। সেই ক্ষেত্রে কোনটা থাকবে না বলতো? তাহলে তখন এটা থাকবে না, গেইন থাকবে না, তখন থাকবে হচ্ছে লস। তাহলে এটা গেল। এখন বিষয়টা হলো কি, সম্পত্তি বিক্রি করা হলো, আর কি জাবেদা আছে,
আপাতত আমি তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। এই তো মোটামুটি ভাবে। স্যার এই অধ্যায়ে নোট এবং হ্যান্ড নোট বা কোনো শীট আছে কি? এই কয়েকটা লাইনের জন্য কোনো হ্যান্ড নোট শীট আপাতত নাই। আমি তোমাকে ছোট না করে আমি দিচ্ছি, তুমি স্ক্রিনশট নাও। এইটুকু শুধু নাও, আর একটু লিখে নিই আমি। হ্যাঁ, তখন তুমি স্ক্রিনশটটা নাও, একবারে নিয়ে একটু লিখবা বাবা। এইটার জন্য নাই, আর এইটার জন্য আমার করা নাই কাছে। হ্যাঁ, না স্যার আমি আচ্ছা, বলতেছিলাম চ্যাপ্টার ভিত্তিক। হ্যাঁ এটা চ্যাপ্টার ভিত্তিক, এটা শুধু এই চ্যাপ্টারের। এখন দেখো, এই অঙ্কে তোমার যা কিছু করা লাগতে পারে, বুঝছো? অঙ্কে যা কিছু চাইতে পারে, এই কথাগুলো লিখে নাও। অঙ্কে যা কিছু চাইতে পারে, একটু তুমি খাটবে, তাহলে তোমার জন্য সুবিধা হবে এটাই। আচ্ছা, অঙ্কে যা কিছু চাইতে পারে, 1 নাম্বার চাইতে পারে ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন পাবলিক ডিপ্রিসিয়েশন শিডিউল, যে কোনো একটা। ডিপ্রিসিয়েশন শিডিউল। তারপরে তোমার চাইতে পারে জার্নাল এন্ট্রি, জাবেদা দাখিলা চাবে। 3 নাম্বারে তোমার চাইতে পারে ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, মানে অবচয় হিসাব। ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট অ্যাসেট যেটা, সেটা চাইতে পারে। তারপরে তোমার চাইতে পারে হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ডিপ্রিসিয়েশন অ্যাসেট অ্যাকাউন্ট চাইতে পারে। আর কি চাইতে পারে? ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। আর একটা অ্যাকাউন্ট আছে, সেটা ভুলে গেলাম, অ্যাসেট অ্যাকাউন্ট। এই যে অ্যাসেটস অ্যাকাউন্ট, যেটা মানে সম্পত্তি হিসাব। এই যেখানে অ্যাসেট বলা আছে সেখানেই ওই সম্পত্তির নামটা বসবে। এখন বিষয়, এই যে অবচয়ের জাবেদাটা আমরা দেব, এই অবচয় ধার্যের বেশ কয়েকটা পদ্ধতি আমাদের কাজে লাগবে। আমরা যে অবচয়ের জাবেদাগুলো দিব, এই অবচয় ধার্যের বেশ কয়েকটা পদ্ধতি আমাদের কি হবে লাগবে। তাহলে এখন লিখবো অবচয় ধার্যের পদ্ধতি সমূহ। অবচয় ধার্যের পদ্ধতি সমূহ। এই অবচয় ধার্যের যে পদ্ধতিগুলো আছে, তার মধ্যে 1 নাম্বার পদ্ধতিটা হলো স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড মানে সরল রৈখিক পদ্ধতি। তো এই সরল রৈখিক পদ্ধতি বা স্ট্রেট লাইন মেথডটায় তোমার দেখো সূত্রটা এরকম: ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান, ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড লাইফ। এখন আর একটা সূত্র আছে, অর ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান কস্ট গুণন রেট অফ ডিপ্রিসিয়েশন। রেট অফ ডিপ্রিসিয়েশন মানে অবচয়ের হার। এখন অঙ্কে রেট অফ ডিপ্রিসিয়েশন যদি দেয়া না থাকে, তাহলে কেমনে বের করব? রেট অফ ডিপ্রিসিয়েশন সমান, আমার লেখা কি বোঝা যায়? যায় স্যার। এটা হলো 100% ডিভাইডেড লাইফ। এইটা হলো অবচয়ের হার বের করার সূত্র। তাহলে এই কয়েকটা, আর একটা সূত্র এখানে একটু আমি লিখে দেই। এই যে ডিপ্রিসিয়েবল ভ্যালু মানে অবচয়যোগ্য মূল্য সমান, দেখো ডিপ্রিসিয়েবল ভ্যালু বা অবচয়যোগ্য মূল্য সমান কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। সেলভেজ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য কি স্যার? ভগ্নাবশেষ মূল্য হলো
এই যে সম্পত্তিটা তুমি কিনছো আয়ুষ্কাল শেষে বিক্রি করে ভাঙাচোরা অংশের যে মূল্য পাবা, অর্থাৎ কোনো সম্পত্তির অবশিষ্ট অংশ বিক্রি করে মেয়াদ শেষে অবশিষ্ট অংশ বিক্রি করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তাহলে স্ট্রেট লাইন মেথডটা গেল। শোনো, স্ট্রেট লাইন মেথড কাকে বলে নাকি? যে পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রতি বছর একই থাকে তাকে সরলরৈখিক পদ্ধতি বলে। এরপরে 2 নাম্বার পদ্ধতি যেটা, সেটাকে আমরা করব ডিক্লাইনিং ব্যালেন্স, DECLINING, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। অর্থাৎ বাংলায় বলা হবে ক্রমহ্রাসমান পদ্ধতি। ক্রমহ্রাসমান পদ্ধতি। শোনো, এই ক্রমহ্রাসমান পদ্ধতিটা কি, তাই না? যে পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রতি বছর, যে পদ্ধতিতে অবচয়ের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, হ্রাস তো বুঝো মানে কমতে থাকে, হ্রাস পেতে থাকে, তাকে ক্রমহ্রাসমান পদ্ধতি বলে। তাকে ক্রমহ্রাসমান পদ্ধতি বলে। এই পদ্ধতিতে প্রতি বছরে হ্রাসকৃত মূল্যের উপরে অবচয় ধরা হয়। এই পদ্ধতিতে প্রতি বছর শেষে হ্রাসকৃত মূল্যের উপরে অবচয় ধরতে হয়। হ্রাসকৃত মূল্যের উপর অবচয় ধরতে হয়। আচ্ছা, এখানে ওই রেট অফ ডিপ্রিসিয়েশন বের করা ওই একই সূত্র। তার মানে এখানে লিখবো পার ইয়ার ডিপ্রিসিয়েশন সমান DEPRECIATION, ডিপ্রিসিয়েশন। আসো তো তোমরা? হ্যাঁ স্যার আছে। ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান, এখানে যেটা হবে যে ডিক্রিজড ভ্যালু, হ্রাসকৃত মূল্য, CED, এটা ডিক্রিজড ভ্যালু মানে হ্রাসকৃত মূল্য গুণন রেট অফ ডিপ্রিসিয়েশন, রেট অফ ডিপ্রিসিয়েশন। আচ্ছা, এরপরে এটা একটা পদ্ধতি। তারপর এটা যেটা ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স, এটা হলো 3 নাম্বার, অর্থাৎ দ্বিগুণ ক্রমহ্রাসমান, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। শোনো, এটা ওই ক্রমহ্রাসমান যে পদ্ধতি মানে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড আর ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের মধ্যে কোনো তফাৎ নাই। ওখানে শুধু যে রেটটা থাকবে ওই রেটটাকে ডাবল করে নিতে হবে। এখানে রেট অফ ডিপ্রিসিয়েশনকে ডাবল করে নিতে হয়। রেট অফ ডিপ্রিসিয়েশন মানে অবচয়ের হারকে, রেট অফ ডিপ্রিসিয়েশনকে ডাবল করে নিতে হয়, DOUBLE, ডাবল করে নিতে হয়। ঠিক আছে, ডাবল করে নিতে হয়। হ্যাঁ, এখন এই ডাবল রেট পর বের করা লাগে কিভাবে? ডাবল রেট অফ ডিপ্রিসিয়েশন সমান ওইটাকে 2 দ্বারা গুণন, আগে যেটা বের করলাম, ডাবল রেট অফ ডিপ্রিসিয়েশন সমান ডাবল রেট অফ ডিপ্রিসিয়েশন সমান এই যে 100% ভাগ লাইফ ইনটু 2। আর একটা পদ্ধতি আছে, সেটা হলো সাম অফ ইয়ার ডিজিট মেথড।
বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, এটা হলেই মোটামুটি শেষ। সাম অফ ইয়ার ডিজিট মেথড, DIGIT, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। এই সাম অফ ইয়ার ডিজিট মেথড বা বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, তো এই ক্ষেত্রে প্রথমে কয়েকটা কাজ করতে হয়, বুঝছো? সেটা হলো প্রথম ধাপে যেটা সাম অফ ইয়ার বের করতে হয়। সাম অফ ইয়ার যেটা আমাদেরকে বের করতে হবে, সাম অফ ইয়ার্স, বছরগুলোর সমষ্টি। সূত্রটা হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। এইটা কাজ করতেই হবে। আর এখানে n সমান নাম্বার অফ ইয়ার। তারপরের কাজ যেটা করে নিতে হবে, ডিপ্রিসিয়েবল ভ্যালু সমান, সূত্রটা তো আমি একটু আগেও লিখে দিছি, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। এই সেলভেজ ভ্যালুর অনেকগুলো বিকল্প নাম আছে, বুঝছো? সেলভেজ ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু, রেসিডিয়াল ভ্যালু ইত্যাদি ইত্যাদি। ডিপ্রিসিয়েবল ভ্যালু বের করার পর পার ইয়ার ডিপ্রিসিয়েশন সমান আমরা লিখব পার ইয়ার ডিপ্রিসিয়েশন সমান সাম অফ ইয়ার নাকি উপরে যাবে এইখানে আমি লিখলাম, এখান থেকে শুরু করলাম, একটু জায়গাটার ঘাটতি হতে পারে। উপরে লিখবো ডিপ্রিসিয়েবল ভ্যালু বা অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড সাম অফ ইয়ার্স গুণন রিমেইনিং লাইফ বা রেস্ট অফ লাইফ, মানে অবশিষ্ট আয়ুষ্কাল। এগুলো অঙ্কে গেলে সব বুঝতে পারবা। রেস্ট অফ LIFE, রেস্ট অফ লাইফ এই পর্যন্ত আসলো। এখন আমাদের এটার বাহিরে এই চ্যাপ্টারে আর তেমন কিছু নাই, বুঝতে পেরেছো? তো আমরা আগামী দিন থেকে এটার অঙ্ক সূত্র কয়টা দিয়ে মেথড